সান্তাহার সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। উদ্ভিদ শারীরতত্ত্বের আজকের নির্দিষ্ট বিষয় হচ্ছে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার সঙ্গে থাকবে। শিখনফল: পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল সম্পর্কে জানতে পারবে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ জানতে পারবে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল: মেকানিজম অফ স্টোমাটাস ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রসেস। তোমরা জানো যে উদ্ভিদের পাতার যে বিশেষ একটা গঠন আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সানলাইট যেদিকে পড়ে সেই সাইডটিকে আমরা বলে থাকি ডরসাল সাইড, অর্থাৎ পৃষ্ঠদেশ, এবং সানলাইটের যে অংশ পৌঁছে না দ্বিবীজপত্রী উদ্ভিদের সেটা হলো ভেন্ট্রাল সাইড। তো সেই পৃষ্ঠীয় দেশ এবং অঙ্কীয় দেশে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু পাতার অবস্থান কাণ্ডের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ফলে পত্ররন্ধ্র ডরসাল এবং ভেন্ট্রাল অর্থাৎ উভয় পৃষ্ঠে কিন্তু অবস্থান করবে, এটি মনে রাখতে হবে। তো দেখা যাক পত্ররন্ধ্র কিভাবে বন্ধ এবং খোলে, তার যে কৌশলটা জেনে নেই। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রচ্ছেদনের উপর নির্ভরশীল। হ্যাঁ, ট্রান্সপিরেশন বা প্রচ্ছেদের উপর নির্ভরশীল। পত্ররন্ধ্রের রক্ষীকোষদ্বয়ের স্ফীত এবং শিথিল হওয়ার ঘটনা পত্ররন্ধ্র বন্ধ ও খোলাকে নিয়ন্ত্রণ করে। আমি গত ক্লাসেই তোমাদের বলেছি যে পত্ররন্ধ্রকে ঘিরে, অর্থাৎ রন্ধ্রের সঙ্গে সংযুক্ত থাকে রক্ষীকোষ, দুটি রক্ষীকোষ, এবং এই রক্ষীকোষের স্ফীত এবং শিথিল হওয়া এর উপর নির্ভর করে কিন্তু পত্ররন্ধ্র বন্ধ থাকবে না খোলা থাকবে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন, অর্থাৎ এই স্টোমাটা ওপেনিং বা ক্লোজিং এর জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। কিভাবে গার্ড সেলটা, অর্থাৎ রক্ষীকোষ দ্বয়, এই রক্ষীকোষ দ্বয়ের মধ্যে যে অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হয় এবং এই অভিস্রবণ প্রক্রিয়ার যে প্রসেসটি সেটা কিভাবে সংঘটিত হয় তার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন মতবাদগুলো আমরা দেখব। দেখা যাক আমরা দুই একটা মতবাদ নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা বিজ্ঞানী লয়েডের মতবাদ নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী লয়েড 1908 সালে এই মতবাদ প্রকাশ করেন এবং রক্ষীকোষের অভিস্রবণিক চাপের তারতম্যের জন্য পত্ররন্ধ্র বন্ধ ও খোলা নির্ভরশীল। তাহলে তিনি বললেন যে রক্ষীকোষ বা গার্ড সেলের অভিস্রবণিক যে চাপ, অসমোটিক প্রেসার বলা হয়, সেই প্রেসারের তারতম্যের জন্য পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা নির্ভরশীল, এবং এই তারতম্য কোষস্থ চিনি ও শ্বেতসারের আন্তঃপরিবর্তনের জন্য ঘটে থাকে। তাহলে এই গার্ড সেলের মধ্যে যে চিনি, আমরা জানি সুগার, এবং স্টার্চ বা শ্বেতসারের আন্তঃপরিবর্তন যে ঘটবে তার উপর কিন্তু এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নির্ভর করবে। শ্বেতসার অদ্রবণীয় হয় এর উপস্থিতিতে রক্ষীকোষ দ্বয়ের অভিস্রবণিক চাপ কমে যায়। তাহলে স্টার্চ কিন্তু পানিতে অদ্রবণীয়, অর্থাৎ পানির অণুগুলো কিন্তু সে শোষণ করতে চায় না। ফলে যখন শ্বেতসার বা স্টার্চ রক্ষীকোষের মধ্যে থাকে তখন রক্ষীকোষ দ্বয়ের অভিস্রবণিক চাপ কমে যায়, ফলে অর্থাৎ এর মধ্যে যে
তোমার যেহেতু শ্বেতসার অদ্রবণীয় পানিতে, তাহলে পানি গ্রহণ করে কোনো তার প্রবণতা নাই, ফলে রক্ষী কোষের মধ্যে অনেকগুলো পানি থাকে। তাহলে এই পানিটা বহিঃঅবিস্রবণ প্রক্রিয়ায় বলা হচ্ছে যে কোষস্থ পানির বহিঃঅবিস্রবণ ঘটে এবং রক্ষী কোষ শিথিল হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তার মানে রক্ষী কোষের মধ্যে অবিস্রবণিক চাপ কমে যাবে কেন? রক্ষী কোষ থেকে পানি তার পার্শ্ববর্তী অর্থাৎ রক্ষী কোষের সঙ্গে যুক্ত থাকে কোন সেল? তোমাদের মনে আছে? হ্যাঁ, সহকারী কোষ, সিনারগিড সেলস। সেই সেলগুলো তোমার সেই সেলগুলোর মধ্যে পানি কিন্তু রক্ষী কোষ থেকে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ রক্ষী কোষের মধ্যে গ্লুকোজ নাই, আর সহকারী কোষগুলোর মধ্যে গ্লুকোজ থাকার কারণে বা পানির ঘনত্ব কম থাকার কারণে রক্ষী কোষ থেকে পানি বাইরের সেলে চলে যায়। আমরা দেখবো এটা ছবিতে। তো এই হচ্ছে মোটামুটি যে লয়েড বললেন যে রক্ষী কোষের মধ্যে যে অবিস্রবণিক চাপ, এটার তারতম্যের জন্য পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নির্ভরশীল, এবং এই অবিস্রবণিক চাপটা নির্ভর করে কোষের মধ্যে অর্থাৎ রক্ষী কোষের মধ্যে সুগার আছে, সুগার বা চিনি বা গ্লুকোজ না শ্বেতসার আছে, এর উপর নির্ভর করে। যদি সুগার থাকে তাহলে রক্ষী কোষের মধ্যে পানি প্রবেশ করবে, কারণ সুগার বা চিনি বা গ্লুকোজ পানিতে দ্রবণীয়, ফলে পানি সে শোষণ করতে থাকবে। ফলে বাইরের সেল থেকে বা তার সাথে যুক্ত সেলগুলো থেকে রক্ষী কোষে পানি প্রবেশ করবে, অন্তঃবিস্রবণ ঘটবে। আর যদি শ্বেতসার থাকে রক্ষী কোষের মধ্যে, তাহলে সে পানি গ্রহণ করবে না, পানি তো অদ্রবণীয়, ফলে পানিগুলো তার পার্শ্ববর্তী সেলে চলে যাবে বহিঃবিস্রবণ প্রক্রিয়ায়। তো এটি হচ্ছে লয়েডের মতবাদ। আমরা একটু দেখি। অপরদিকে অদ্রবণীয় শ্বেতসার হতে যখন অধিক মাত্রায় দ্রবণীয়, আমরা দেখি দ্রবণীয় যে সুগার যদি তৈরি হয়, অর্থাৎ এই রক্ষী, এটি কিন্তু পত্ররন্ধ্র সাদা অংশটুকু, এটি হচ্ছে রক্ষী কোষ একটি, এর সাথে আরেকটি রক্ষী কোষ। তাহলে দেখো যে এখানে পত্ররন্ধ্র খোলা আছে, আর এইদিকে ওপেন স্টোমাটা, এটি হচ্ছে ক্লোজ স্টোমাটা। ক্লোজ স্টোমাটার পত্ররন্ধ্র কিন্তু দেখো যে বন্ধ অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে রক্ষী কোষের মধ্যে দ্রবণীয় সুগার এখানে বিদ্যমান। এই ডটগুলো যদি আমি সুগার চিহ্নিত করি, তাহলে এই সুগারের জন্য এই সহকারী কোষ থেকে পানিগুলো, অর্থাৎ রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট থাকে, তোমরা জানো, এই ক্লোরোপ্লাস্টের কারণে কিন্তু দিনের বেলায় গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজগুলো তৈরি হওয়ার ফলে এই রক্ষী কোষের মধ্যে পানির ঘনত্ব কমে যায়, ফলে রক্ষী কোষের সঙ্গে যুক্ত যে সহকারী কোষ, সেখান থেকে পানিগুলো কি হবে, রক্ষী কোষের মধ্যে অন্তঃবিস্রবণ ঘটবে, অর্থাৎ পানিটা ভিতরে প্রবেশ করবে এবং রক্ষী কোষ আস্তে আস্তে স্ফীত হবে। স্ফীত হলে রক্ষী কোষের একটা বিশেষ গঠন আছে, যে রক্ষী কোষের দেখো যে রন্ধ্র, পত্র রন্ধ্র সংলগ্ন কোষ প্রাচীর কিন্তু মোটা থাকে এবং তার বিপরীত দিকের সেল ওয়ালগুলো পাতলা থাকে। ফলে হয় কি, বিপরীত দিকের সেল ওয়াল বেশি প্রসারিত হবে এবং রন্ধ্র সংলগ্ন সেল ওয়ালটা পুরু হওয়ার কারণে বেশি প্রসারিত হবে না, কিন্তু পানির চাপের কারণে সেটি বাঁকা হয়ে যাবে ধনুকের মতো, ফলে পত্ররন্ধ্রটা খুলে যায়। অপরদিকে যেটা আমরা বলছি যে যখন ক্লোজ স্টোমাটা থাকে, রাত্রিবেলায় ফটোসিনথেসিস হয় না, সুগারের পরিমাণ কম, অর্থাৎ শ্বেতসারে পরিণত হয়, তখন এই রক্ষী কোষ থেকে পানি বহিঃবিস্রবণ প্রক্রিয়ায় সহকারী কোষে প্রবেশ করে। ফলে এই রক্ষী কোষ কিন্তু শিথিল হয়ে যায়, পানি যখন বেরিয়ে যাবে সেটি কিন্তু স্ফীত না থেকে শিথিল হয়ে যাবে, ফলে অবিস্রবণিক চাপ কমে যাবে এবং পত্ররন্ধ্র তখন বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে এই পুরো প্রাচীর স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি গুণ সম্পন্ন, ফলে এটি কিন্তু তার গুণাগুণটা হারাবে। এটি মাথায় রাখতে হবে তোমাদের। এখন এই মেকানিজমটা লয়েড বললেন যে এই রক্ষী কোষের মধ্যে অবিস্রবণিক চাপ, অসমোটিক প্রেসার কম বেশির কারণে কিন্তু পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়। দিনের বেলায় ওপেন স্টোমাটা, কারণ
অনেক গ্লুকোজ তৈরি হয় ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, ফলে অভিস্তম্ভনিক চাপ বেড়ে যায় এবং এই সহকারী কোষ, অনেকগুলো সহকারী কোষ কিন্তু আছে, এই সহকারী কোষগুলো থেকে পানি তখন রক্ষী কোষে প্রবেশ করে। পানি যখন শোষণ করে তখন কোষ স্ফীত হয়ে যায়, অভিস্তম্ভনিক চাপ বেড়ে যায়, ফলে এই বাইরের প্রাচীর পাতলা হওয়ার কারণে, স্ফীতিচাপ জনিত কারণে ওর অর্থাৎ রন্ধ্র সংলগ্ন প্রাচীর পুরু, এই পুরু প্রাচীর কিন্তু ধনুকের মতো বাঁকা হয়ে যায় এবং রন্ধ্রটা খুলে যায়। অপরদিকে রাত্রিবেলায় শ্বেতসার, তার মানে কি ফটোসিনথেসিস হয় না, এই গ্লুকোজটা শ্বেতসারে পরিণত হয়। সঞ্চিত খাদ্য হিসেবে আমরা জানি উদ্ভিদে স্টার্চ জমা হয়, এই শ্বেতসারটা তখন পানির অদ্রবণীয়, ফলে পানিগুলো রক্ষী কোষ থেকে বাইরের কোষে চলে যায়। এই যে পদ্ধতি, অর্থাৎ বহিঃবিশ্লেষণ প্রক্রিয়ার ফলে স্টোমাটা ক্লোজড হয়ে যায়। আমরা দেখতে থাকি দ্রবণীয় চিনি, যেটা আমরা বলেছি এটা দরকার নাই, এখানে বলছে দ্রবণীয় চিনি তৈরি হয় তখন কোষের অভিস্তম্ভনিক চাপ বেড়ে যায় এবং অন্তঃবিস্তরণ ঘটে, ফলে রক্ষী কোষের রসস্ফীতি তৈরি হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। এটা আমরা ইতিমধ্যে জেনেছি। দ্বিতীয় মতবাদটি হচ্ছে বিজ্ঞানী সাইরির মতবাদ। তিনি 1926 সালে এই মতবাদ উপস্থাপন করেন। তার মতে শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন ও কোষের পিএইচ এর তারতম্যের জন্য পত্ররন্ধ্র বন্ধ ও উন্মুক্ত হয়। তাহলে সাইরি লয়েডের মতবাদের যে বিষয়বস্তু তার সঙ্গে একমত, সেটি তিনি বলছেন যে শ্বেতসার চিনির আন্তঃপরিবর্তন ঘটবে এবং পিএইচ এর তারতম্য, অর্থাৎ পিএইচ তোমরা জানো যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, অর্থাৎ এটি সেলের মধ্যে অ্যাসিডিক, অর্থাৎ পিএইচ এর মান যদি কম হয় তীব্র অ্যাসিড হয়, 7 হলে নিরপেক্ষ, তোমরা জানো পিএইচ এর মান 7 থেকে 14 এর মধ্যে হলে এটি ক্ষারীয় হয়ে থাকে। তাহলে এই পিএইচ এর তারতম্যের জন্য পত্ররন্ধ্র বন্ধ এবং উন্মুক্ত হয়। দিনের বেলায় সূর্যালোক থাকার কারণে ফটোসিনথেসিস হয়, ফলে কোষের কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইড যখন ব্যবহৃত হয় কোষের পিএইচ এর মান বেড়ে যায়। অর্থাৎ তোমরা জানো যে পিএইচ এর মান বেড়ে যায় মানে এটি ক্ষারীয় পরিবেশের দিকে যায়। কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে যুক্ত কার্বনিক অ্যাসিড হিসেবে ছিল, এই কার্বনিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড, সেটি কিন্তু দিনের বেলায় উদ্ভিদ ব্যবহার করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়। ফলে কার্বন ডাইঅক্সাইড যখন ব্যবহৃত হয় বা ইউজড হয় তখন কার্বনিক অ্যাসিডের পরিমাণটা কমে যায়, আর অ্যাসিডের পরিমাণ কমে যাওয়া মানে পিএইচ এর মান বেড়ে যায় এবং আপ টু 7 হতে পারে, নিরপেক্ষ হতে পারে, অর্থাৎ পিএইচ এর মান নিউট্রাল হতে পারে। কোষরসের পিএইচ এর মান বেড়ে গেলে ফসফোরাইলেজ এনজাইম শ্বেতসার ও অজৈব ফসফেটকে দ্রবণীয় গ্লুকোজে পরিণত করে, গ্লুকোজ 1 ফসফেট এটি হবে পরিণত করে। এতে কোষের অভিস্তম্ভনিক চাপ বাড়ে এবং অন্ত অভিস্তম্ভনের ফলে কোষে পানি প্রবেশ করে ও রক্ষী কোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। অপরদিকে রাতের বেলায় সূর্যালোক না থাকায় সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বসন চলতে থাকে। শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড রক্ষী কোষের কোষ রসে দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ যে রক্ষী কোষের কোষ রসে কিন্তু পানি থাকে, এই পানির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটি কিন্তু H2CO3 হবে, কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। ফলে কোষের পিএইচ, কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া মানে সেলের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, ফলে পিএইচ এর মান কমে যাবে এবং পিএইচ এর মান কমে 5 হবে। তখন কোষের যে দ্রবণীয় গ্লুকোজ 1 ফসফেট ছিল সেটি অজৈব ফসফেট, ফসফোরাইলেজ এনজাইমের উপস্থিতিতে দ্রবণীয় অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হবে। অর্থাৎ পিএইচ এর মান যখন কমে যাবে তখন গ্লুকোজটা শ্বেতসারে পরিণত হবে, ফলে শ্বেতসার পানিতে অদ্রবণীয়, তাহলে পানিগুলোর বহিঃবিস্ফোরণ ঘটবে, কোষ শিথিল হবে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটি কিন্তু কে বললেন? সাইরি।
এবং পিএইচ এর মান কম বেশির কারণেই এটি সংঘটিত হয় তিনি বললেন। তাহলে দেখো আমরা যদি এটিকে একটা রেখার মাধ্যমে দেখতে চাই, অদ্রবণীয় শ্বেতসার প্লাস অজৈব ফসফেট, এটি ফসফোরাইলেজ এনজাইম লাইট অর্থাৎ দিনের বেলায় পিএইচ এর মান 7 হবে, কারণ দিনের বেলায় ফটোসিনথেসিস হবে, ফলে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হবে এবং কার্বনিক অ্যাসিডটা ভেঙে অ্যাসিডের মান তখন কি কমে যাবে, কিন্তু পিএইচ এর মান বেড়ে যাবে। পিএইচ 7 হলে তখন এই অদ্রবণীয় শ্বেতসার এবং অজৈব ফসফেট গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হবে। বিপরীত দিকে যখন আমরা দেখলাম যে পিএইচ এর মান কমে যাবে, 5 হবে, নিচের দেখো যে পিএইচ এর মান 5 হলে সেম ফসফোরাইলেজ এনজাইম কিন্তু গ্লুকোজ 1 ফসফেট থেকে আবার কিসে পরিণত হবে, অদ্রবণীয় শ্বেতসার এবং অজৈব ফসফেটে পরিণত হবে। তাহলে এটা একটা বিপরীতমুখী বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার ফলে কিন্তু দেখো পিএইচ এর মান 5 হওয়া মানে গ্লুকোজটা শ্বেতসারে পরিণত হবে, ফলে শ্বেতসার যখন পরিণত হবে শ্বেতসার পানিতে অদ্রবণীয় এবং রক্ষী কোষ থেকে তখন পানিগুলো বহির্গমন করবে, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আরো একটি মতবাদ আমরা আজকে জানি, স্টিওয়ার্ডের মতবাদ। স্টিওয়ার্ড 1964 সালে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন যে শ্বেতসার ও অজৈব ফসফেট থেকে উৎপন্ন গ্লুকোজ 1 ফসফেট রক্ষী কোষের কোষের অভিস্রবণিক চাপের কোনো পরিবর্তন করে না। তাহলে একটু বলা হচ্ছে যে অভিস্রবণিক চাপের কোনো পরিবর্তন করছে না, যখন শ্বেতসার অজৈব ফসফেটটা গ্লুকোজ 1 ফসফেট অবস্থায় থাকছে তখন পরিবর্তন করছে না, কিন্তু এরপরে কখন করছে একটু দেখি আমরা। তাদের মতে গ্লুকোজ 1 ফসফেট প্রথমে ফসফোগ্লুকোমিউটেজ এনজাইমের উপস্থিতি গ্লুকোজ 6 ফসফেটে ও পরে গ্লুকোজ ও অজৈব ফসফেটে রূপান্তরিত হওয়ার কারণে কোষরসের অভিস্রবণিক চাপ বাড়ে। তাহলে এখানে একটু তথ্য অ্যাড করলেন স্টিওয়ার্ড যে গ্লুকোজ 1 ফসফেট হলেই অভিস্রবণিক চাপের কোনো পরিবর্তন ঘটবে না। এই গ্লুকোজ 1 ফসফেটটা প্রথমে কি হবে, ফসফোগ্লুকোমিউটেজ এনজাইমের উপস্থিতিতে, গ্লুকোজ 1 ফসফেট মানে কি, গ্লুকোজের 1 নম্বর কার্বনে ফসফেটে যুক্ত থাকে এবং এটি মিউটেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেট অর্থাৎ গ্লুকোজের যে 6টি কার্বন আছে 6 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হবে, দেন এটি কিসে পরিণত হবে, গ্লুকোজে, এবং অজৈব ফসফেট আলাদা হয়ে যাবে। এই গ্লুকোজটি যখন অজৈব ফসফেট থেকে আলাদা হচ্ছে ঠিক তখনই কোষের অভিস্রবণের চাপ বেড়ে যাবে, অর্থাৎ গ্লুকোজটা মুক্ত অবস্থায় যখন থাকবে তখন পানি শোষণ করবে, ফলে কি হবে, কোষের মধ্যে অন্তঃবিস্রবণ ঘটবে এবং অভিস্রবণের চাপ বেড়ে যাওয়ার কারণে পত্ররন্ধ্র তখন খুলে যাবে। রাতের বেলায় গ্লুকোজ কি হবে, এটিপির সঙ্গে যুক্ত হবে, তোমরা এটিপি মানে কাইনেজ এনজাইমের প্রভাবে হবে এবং গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হবে এবং পরে অদ্রবণীয় এই গ্লুকোজ 1 ফসফেটটা পরবর্তীতে অদ্রবণীয় স্টার্চ বা শ্বেতসারে পরিণত হবে। এ সময় রক্ষী কোষের অভিস্রবণিক চাপ কমে যায় এবং রক্ষী কোষ থেকে বহিঃস্রবণ প্রক্রিয়ায় পানি বাইরে বেরিয়ে যাবে, ফলে রক্ষী কোষ শিথিল হয়ে পড়লে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাছাড়া পত্ররন্ধ্র বন্ধ হওয়ার ব্যাপারে এটিপি ও অক্সিজেনেরও প্রয়োজন রয়েছে। আমরা দেখি তাহলে দিনের বেলায় পত্ররন্ধ্র কিভাবে খোলা থাকে, গ্লুকোজ 1 ফসফেট, এটি ফসফোগ্লুকোমিউটেজ এনজাইম গ্লুকোজ 6 ফসফেট, এই গ্লুকোজ 6 ফসফেটটা আবার ভেঙে যাবে, ফসফেটেজ এনজাইম লাগে, এখানে এনজাইমটা লেখা হয়নি, গ্লুকোজ আলাদা হয়ে যাবে, অজৈব ফসফেটটি আলাদা হয়ে যাবে। এই অজৈব ফসফেট যখন আলাদা হবে তখন এই গ্লুকোজটা রক্ষী কোষের মধ্যে পানি শোষণ করতে থাকবে, ফলে অন্তঃবিস্রবণের ফলে দিনের বেলায় রক্ষী কোষ স্ফীতি হয়ে যাবে, প্রসারিত হবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। রাতের বেলায় দেখো ঠিক উল্টো কাজ, গ্লুকোজ এটিপির সঙ্গে যুক্ত হবে, এটিও কিন্তু কাইনেজ এনজাইম লাগবে, গ্লুকোজ 1 ফসফেট, এই গ্লুকোজ 1 ফসফেট থেকে আবার এটি বারবার গ্লুকোজগুলো কিন্তু যুক্ত হয়ে, আমরা জানি পলিমারেজ একটা বিক্রিয়া ঘটে, গ্লুকোজের সঙ্গে গ্লুকোজ যুক্ত হয়ে স্টার্চে রূপান্তরিত হবে, ফলে
এই স্টার্চ পানিতে অদ্রবণীয় এবং রাত্রিবেলায় এটি স্টার্চ যখন পানিগুলো ছেড়ে দিবে তখন পানির অভিস্রবণিক চাপ, এখানে পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে বহিঃস্রবণ ঘটে বাইরের সেলে চলে যাবে, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আমরা দেখো এখানে একটা বিষয় দেখানোর চেষ্টা করছি, ওপেন স্টোমাটা, ক্লোজ স্টোমাটা। ওপেন স্টোমাটাতে দেখো যে পানিগুলো প্রবেশ করছে, তার সঙ্গে পটাশিয়াম আয়ন এগুলো প্রবেশ করার কারণে এই রক্ষী কোষ কিন্তু স্ফীতি চাপজনিত কারণে বা অভিস্রবণিক চাপ বেড়ে যাবে, ফলে এই রক্ষী কোষ স্ফীত হয়ে যাবে এবং স্টোমাটা খুলে যাবে। আর তার বিপরীত প্রক্রিয়া সংঘটিত হবে ক্লোজ স্টোমাটার ক্ষেত্রে, যে এই রক্ষী কোষ থেকে পানিগুলো দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, পটাশিয়াম আয়ন বেরিয়ে যাচ্ছে। এই কারণে রক্ষী কোষের অভিস্রবণিক চাপ কম থাকে, এই স্ফীত অবস্থা থাকে না, এটি শিথিল হয়ে যায়, ফলে ক্লোজড হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি তোমাদের এই বিষয়টি বোঝানোর জন্য। আরো দুটি মতবাদ আছে, তোমরা জানবা সামনে ক্লাসে। আশা করি তোমরা যে বিষয়গুলো বুঝতে পারোনি আমাকে জানাবে এবং আমি চেষ্টা করব যথাসাধ্য সেই বিষয়গুলি ব্যাখ্যা করতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-19 কে মোকাবেলা করো, এই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।